চন্দন সেনের সঙ্গে আমার যে প্রথম কবে আলাপ হয়েছিল এখন আর স্পষ্ট করে দিনক্ষণ মিলিয়ে বলতে পারবো না। তবে এটুকু মনে আছে যে 80-র দশকে যখন চন্দন একের পর এক নতুন রকম সব নাটক লিখছেন এবং আমাদের বাংলার নাট্যজগতের সবার সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করছেন, সেই সময় আমি শায়কের প্রযোজনায় পরপর অনুবীক্ষণ, সোনার মাথাওয়ালা মানুষ, দুই হুজুরের গল্প, এইসব নাটক দেখতে দেখতে অবাক হতে থাকি। বিশেষ করে দুই হুজুরের গল্পতে চেদ্রিনের একটা ছোট গল্পকে এমন চমৎকার মুন্সিয়ানার সঙ্গে রূপ দিয়েছিলেন চন্দন যে সেটা আমার কাছে খুব মার্ভেলাস একটা কাজ বলে মনে হয়েছিল। আর এর পরে এবং তখন চন্দনের সঙ্গে অল্প স্বল্প আলাপ হয়, কিন্তু বন্ধুত্ব হতে একটু দেরি হয়। কিন্তু 90-এর দশকের গোড়ায় যখন চন্দন দায়বদ্ধ নাটকটা লিখলেন এবং সেটা মেঘনাদ ভট্টাচার্যের অনবদ্য প্রযোজনায় মঞ্চস্থ হলো হৈ হৈ করে এবং আমাদের রাজ্যের মানুষের থিয়েটারের নজর প্রায় 2-1 বছরের জন্য ওইদিকেই ঘুরে গেল, তখন চন্দনের সঙ্গে দোস্তিও ক্রমশ গড়ে উঠল। এই কারণে নয় যে চন্দন এবং মেঘনাদ জুটি হিট করলেন, কারণ ওরা আগে থেকেই খেলছিলেন এবং এর পরেও দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর সব সেরা জুটির মতো রানের পাহাড় গড়েছেন চন্দন মেঘনাদ। কিন্তু ওই নাটকটার মধ্যে দায়বদ্ধর মধ্যে এমন একটা ইন্টেন্সিটি ছিল, এমন একটা তীব্রতা, ঘনত্ব ছিল, আবেগের ঘনতা, তার মধ্যে হয়তো একটা শুদ্ধতা কোথাও ছিল। একটা মানুষ যাকে সত্য বলে মনে করছে তার জন্য দাম দিতে পারার যে তাগিদ, সেই জোরটা আমায় খুব অবাক করেছিল। পরেই চন্দনের সঙ্গে যখন আলাপ হয়েছে ক্রমশই বুঝতে পেরেছি যে এর পেছনে আছে চন্দনের সামাজিক রাজনৈতিক অভিজ্ঞতা, ওর সত্যিকারের জীবনের মধ্যে থেকে গড়ে ওঠা যে দায়বোধ কাজ করেছে ওর ভেতরে, যার ফলে এরপর একের পর এক নাটকে চন্দন যে আমাদের অবাক করতে লাগলেন। তখন আমি আর বেশি অবাক হতাম না, কারণ মানুষ চন্দনকে আমি জেনে গেছি অনেকটা পরিমাণে। আর সেই জন্যই এরপরে যখন উনি এবং মেঘনাদ মিলে কর্ণাবতীর মতো নাটক আমাদের উপহার দিচ্ছেন, বা এমনকি যখন এই বাসভূমিও করছেন, তখন প্রত্যেকটা নাটকেই তার নিজস্ব নাটকের যে আধার, যে স্ট্রাকচার, তার বাইরে চন্দনের একটা কিছু বলার চেষ্টা ওকে স্বাতন্ত্র্যে চিহ্নিত করছিল। তাছাড়া নাটক থেকে নাটকের স্টাইল পাল্টে যাচ্ছে চন্দনের। করতে করতে এই নতুন শতাব্দীর গোড়ার দিকে চন্দনের সঙ্গে আমার দোস্তিও ক্রমশই বেড়ে উঠছে। এক ধরনের একটা কোথাও ওয়েভলেংথের মিল, ভাবনা চিন্তার ক্ষেত্রে, আবেগ বা বোধের অনুরণনের ক্ষেত্রে মিল, রাজনীতি বা সমাজকে দেখার যে চোখ, সেখানে একটা কোথাও মিল, সব মিলিয়ে চন্দন আমার থেকে বয়সে অনেকটা ছোট হলেও বন্ধু হিসেবে খুব কাছের মানুষ হয়ে গেলেন। ফলে এখন ওর সম্পর্কে আর আমার গেলেন বা এরকম আপনি এভাবে বলাও খুব মুশকিল হচ্ছে। আমি এখন থেকে এরপর থেকে তুমিই বলতে থাকবো। কিন্তু এরপরে চন্দনের সঙ্গে আমার পরিচয় একটা বাঁক এলো যখন আমি চন্দনের নাটকের দর্শক বা চন্দনের নাটকের সমালোচক বা চন্দনের নাটকের উপভোক্তা বা চন্দনের বন্ধু, এইসব ভূমিকা থেকে এবার চন্দনের নাটকের প্রডিউসার হয়ে গেলাম, ডিরেক্টর হয়ে গেলাম। আমি আমার চন্দনের সঙ্গে পরিচয় সেই দ্বিতীয় পর্বটার কথা এবার একটু বলি। 2012 সালে নাট্যচিন্তা বলে একটি থিয়েটারের কাগজে শারদীয়া সংখ্যার নাটক পড়ি, চন্দনের লেখা। নামটা একটু অদ্ভুত, বিয়ে গাউনি কাঁদন চাপা। পড়েই দুর্দান্ত লাগে। চন্দনের কাছে খবর পাই যে তখনও পর্যন্ত অন্য কোনো নির্দেশকের কাছে চন্দন নাটকটা দিয়ে দেননি। কারণ তখন বলি যে আমার ভীষণ ভালো লেগেছে, আমি করবো, এটা তুমি কাউকে দিও ওটা। কিন্তু নাটকটা করার পথে খুব বাধা ছিল, মানে যাদের নিয়ে চন্দন নাটকটা লিখেছে
সেই সব মেয়েরা, এই বিয়েগাউনি মেয়েরা, এরা আমার চেনা জগতের থেকে বহু দূর, বহু আলোকবর্ষ দূরের বাসিন্দা। ভাবতে থাকলাম যে কি করে এটা করা যায়। চন্দনের নাটক থেকেই দেওয়া খবরে দেখলাম যে রত্না রশিদ বলে এক ভদ্রমহিলার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চন্দন নাটকটা লিখেছে। অলমোস্ট ডকুমেন্টারি, প্রায় সত্যের প্রতিফলন ঘটেছে এই থিয়েটারে। রত্না রশিদের সঙ্গে আলাপ হলো এবং তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এইসব বিয়েগাউনি মেয়েদেরগুলো দেখতে পেলাম। এরা সব আমাদেরই রাজ্যের নানা জেলার, প্রধানত বীরভূম, বর্ধমান, নদিয়া আর মুর্শিদাবাদ, সবচেয়ে বেশি করে মুর্শিদাবাদের গরিব মুসলিম বাড়ির মেয়েরা সব। সামান্য একটু পান্তা ভাত আর দুবেলা একটু চা আর খাবার পেলে ওরা গিয়ে বিয়ে বাড়িতে ভাড়া করা গাউনি হিসেবে গান গেয়ে আসে। কিন্তু মজার কথা হচ্ছে যে এদের গানের মধ্যে এদের জীবনের যে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, তার থেকে বেশি করে ফুটে বেরোয় এদের রঙ্গ ব্যঙ্গ, জীবনটাকে এনজয় করার যে তীব্র সতেজতা। কি করে এটা ওরা করে, কি করে এত দারিদ্র্যের ওপরে জিতে যেতে চায় ওরা। মনে হলো এটা থিয়েটারের কাজ হতো। তাই আমরাও তো আমাদের জীবনের হাজার লাঞ্ছনার মাঝখানে থিয়েটারে একটা অন্য একটা পরিসর খুঁজে পাওয়ার চেষ্টা করি যেখানে আমরা অন্যভাবে বাঁচব। তো তখন করতে গিয়ে দেখলাম যে 12টা মেয়ে, আর এইসব মেয়েদের চরিত্রে অভিনয় করবে কারা, এদের চলা ফেরা, এদের গান গাওয়া, ওঠা বসা সব অন্য রকম। প্রায় 1 বছর ধরে আমি আর চন্দন নানা জায়গায় ঘুরে বেড়াই যে কি করে এটা প্রডিউসার পাওয়া যায়, কি করে করব। একটা দলের এলাকার মধ্যে তো করাও মুশকিল। কিন্তু শেষ পর্যন্ত 2013 শেষ দিকে থিয়েটার হাউসের ছেলেমেয়েরাও শুনে বলে যে না, আমরা এটা করব, এটা আপনি আমাদের দলেই করুন। তো আমি জোর পেয়ে কাজে লেগে যাই। সুরঞ্জনা দাশগুপ্ত আমাদের বহুদিনের পুরনো চেনা অভিনেত্রী, আমাদের থিয়েটার অসুবিধার হাতে খড়ি। সুরঞ্জনা আসে, তার সঙ্গে কিছু মেয়েরা আসে। বিন্দিয়াকে একটা চরিত্রের জন্য আমি ভাবি, বিন্দিয়া ঘোষ খুব পাওয়ারফুল অ্যাক্টর। বিন্দিয়ার সঙ্গে কিছু মেয়েরা, সেরকম করতে করতে মেয়েদের দল জুটে যায়। আর সেটের ব্যাপারে, আলোর ব্যাপারে, মিউজিকের ব্যাপারে লোক জুটতে আরম্ভ করে এবং ওই খানিকটা পালার ঢঙে আর খানিকটা আধুনিক থিয়েটারের ঢঙে মিলেমিশাটা আজব নতুন স্টাইল তৈরি হয় এখানে। যে অনেকটা পরিমাণে একটা সমবায় সৃজন। আমি খালি সঙ্গে থেকে হয়তো দিশা দেখাবার চেষ্টা করেছি। তো এইটা করতে করতে আমি চন্দনের আরেকটা পরিচয় পাই, যে কতটা থিয়েটারের লোক। ইনফ্যাক্ট এখন তো হি ইজ রেকগনাইজড টু বি এ ভেরি গুড ডিরেক্টর অ্যাজ ওয়েল, ভেরি পাওয়ারফুল ডিরেক্টর। তখনও পর্যন্ত চন্দন নির্দেশক হিসেবে 7-8 বছর আগে তার হাত এত পাকেনি। কিন্তু সে যে এত পরিমাণে আমার সঙ্গে এই নাটকটার সঙ্গে কাজে থাকবে আমি ভাবতে পারিনি। অথচ কখনো ইন্টারফিয়ার করেনি, অথচ যখনই বলেছি সাহায্য করেছে। একবার তো মনে হচ্ছে অসুস্থ অবস্থায় একটা সিন লিখে বিন্দিয়ার হাতে পাঠিয়ে দিল। একটা গান আমার দরকার ছিল যেটা ওই বিয়েগাউনি মেয়েদের গানের স্টক থেকে পাওয়া যায়নি, ওদের গানের সঙ্গে মিশিয়ে কি করে চন্দন অবিকল সেটা লিখে দিল। এবং তারপর যখন বিয়েগাউনি কাঁদনচাপা প্রডিউসড হলো, তখন দেখা গেল যে এটা খুব ভালো লাগলো লোকের। It proved to be a grand success for Theatre Workshop and for our theatre. তো তখনও দেখলাম যে চন্দন কীরকম বন্ধুত্ব নিয়ে আমাদের পাশে দাঁড়ালো। নাট্যকারের স্বাতন্ত্র্য নিয়ে দূরে দূরে থাকতে পারতো, থাকলো না। প্রায় প্রত্যেকটা প্রযোজনার খবর নেয়, কত শোতে যে গেছে আমাদের সঙ্গে তার ঠিক নেই। যখন দরকার হয়েছে যা বলেছি করেছে। মানে কি বলবো, আমার এবং আমার দলের পক্ষ থেকে একটা তুমুল হাততালি চন্দনের পাওনা হয়ে আছে আমাদের এই প্রোডাকশনটার জন্য। এটা করতে গিয়ে চন্দনকে আরও অনেক কাছ থেকে দেখতেও পাই। চন্দনের পরিবারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। চন্দনের স্ত্রী, ছেলে মেয়েরা, তাদের সঙ্গে আলাপ ঘনিষ্ঠ হয়। দেখতে পারি যে পারিবারিক সূত্রে চন্দন কেমন চমৎকার লোক, খালি বন্ধু হিসেবে নয়, নাটকের লোক হিসেবে নয়। এরপরে আবার কিছুদিন কেটে গেছে। আমার খুব প্রিয় একটা নাটক হচ্ছে লং ডেজ জার্নি ইনটু নাইট। কিন্তু আমি সেটা 2-3 বার চেষ্টা করেছি, আমি কিছুতেই সেটাকে ট্রান্সলেশন বা অ্যাডাপ্টেশন কোনো ফর্মে বাংলায় আনার পথ খুঁজে পাইনি। তাই একদিন চন্দনের সঙ্গে কথা বলতে দেখলাম চন্দনের একটা খুব প্রিয় নাটক। আমি তুমি চেষ্টা করে দেখো না, তুমি তো নাট্যকার লোক। চন্দন বললো, অথবা এটা আমি করতে পারবো না, অনুবাদ করতে পারবো না, আমি এটা একটা
এর ধাঁচটাকে নিয়ে আমি একটা আলাদা বাংলা নাটক লিখে ফেলছি, সেটা আপনি শুনুন। লেখা হলো এবং চমৎকার নাম দিল চন্দন, দীর্ঘদিন দগ্ধ রাত। এইটা নিয়ে 2018 সালে চন্দনের সঙ্গে আমার আবার দ্বিতীয়বার নির্দেশক নাট্যকারের মোলাকাতের দ্বিতীয় পর্ব হলো। অর্থাৎ ওই মেঘনাথের সঙ্গে ওর যে দীর্ঘ দাম্পত্য চলছিল, তার মধ্যে বলতে গেলে একটা বুড়ো ভিলেনের একটু ছায়া পড়লো আর কি, যে আমি আরেকজন ডিরেক্টর হিসেবে ঢুকে পড়লাম। তো এটাতেও আমার কাজ করতে গিয়ে আবার দেখলাম যে চন্দন যে কি পরিমাণে পরিশ্রমী নাট্যকার, কত যে পাল্টাতে রাজি থাকে, এবং থিয়েটারটার গুরুত্ব ততদিনেও একজন ভালো ডিরেক্টর হিসেবেও নিজেকে প্রমাণ করেছে। থিয়েটারের গুরুত্ব যে কতটা, এবং তার জন্য যে নাটকের নিজস্ব চেহারায় কত পরিবর্তন আনতে হয়, এবং সেখানে যে নাট্যকারের গুমর ধরে বসে থাকলে চলে না, সে যে থিয়েটারেরই লোক, এইটা চন্দনের সঙ্গে কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি, চন্দনও বুঝেছে এবং ভারী আরাম পেয়েছি তার জন্যে। তো এইটার এখনও শো চলছে। এটা 2018 সালে হওয়ার পর 2019 পর্যন্ত হয়ে একটা দীর্ঘ সময় আমি অসুস্থ হয়ে পড়ি, অভিনয় বন্ধ হয়। আর এখন এই 2020 দীর্ঘ সময় এই অতিমারির প্রকোপে এবং দাপটে তো আমাদের সব থিয়েটারই বন্ধ। আবার থিয়েটার খুললে দীর্ঘদিন দগ্ধরাতের আবার অভিনয় হবে। কিন্তু ওখানে এবার আমার নতুন অভিজ্ঞতা হয় যে আমি অভিনয়ও করি ওই নাটকটা প্রযোজনা করার সঙ্গে সঙ্গে। এখানেও সুরঞ্জনা ছিলেন, এখানেও বিন্দিয়া ছিলেন, যারা আমাদের দলের লোকনাথ, সুমিত্র, কৃষ্ণপতি, এরা সব ভালো অভিনয় করেন। এটা চলছে, কিন্তু তারই মধ্যে চন্দনের সঙ্গে বন্ধুত্ব আমার নানা স্তর পার হতে হতে এখন যেখানে পৌঁছেছে, তাতে করে আমি কাছ থেকেও যেমন দেখতে পাই চন্দনকে, তেমনি দূর থেকে দেখলেও দেখি যে নানা রকমের নাটক লিখেছেন চন্দন। একেবারে হালে যেমন ও 2-3টে নাটক আমাকে একেবারে মুগ্ধ করেছে, না বললে অন্যায় হবে। তো আমাদের একটা হচ্ছে ওই যেটা দেবশঙ্কর হালদার করেন, বিপজ্জনক। বিপজ্জনকটা আমার খুব ভালো লেগেছে। এরকম আরও কয়েকটা, যেমন আরেকটা কিছুকাল আগে দেখলাম চন্দনের নিজেরই জাহানারা জাহানারা। এইসব নাটকে চন্দন আমাদের বাংলা থিয়েটারের ইতিহাসকে, ভূগোলকে সব বাড়িয়ে দিচ্ছেন, পাল্টে দিচ্ছেন, অথচ অতৃপ্ত। অথচ এখনও বলছেন যে আমার সবচেয়ে ভালো নাটকটা এখনও লেখা হয়নি। লিখেছেন সে কথা, বলেছেনও। এরকম একজন অতৃপ্ত কিন্তু সার্থক নাটককার, একজন ডিরেক্টর, থিয়েটারের লোক, তার সঙ্গে একজন ভালো বন্ধু, তার সঙ্গে সমাজ মনস্কতায় এত অগ্রণী, এরকম লোকের তো দেখা পাওয়া দুর্লভ অভিজ্ঞতা। এবং আমি তো এইটা বলে শেষ করবো যে গত কয়েক বছরে আমাদের এখানে এই বাম শক্তি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে তৃণমূলের সরকার চলছে, এই আমলে যেখানে মানুষের ওপরে যত অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে চন্দন সেখানে সবচেয়ে আগে পৌঁছে গেছে। এই তৎপরতা, ওরও তো বয়স হচ্ছে 75 বোধহয় হয়ে গেছে, এখনো পর্যন্ত এটা দেখলে ঈর্ষণীয় মনে হয়। সব মিলে চন্দনকে ভালোবাসি, অকপরে সে কথা জানাতে পারলাম, খুব ভালো লাগলো। আশা করছি এখনও আরও অনেক দিন বঙ্গনাট্য ভারতীর সেবা করবেন চন্দন সেন, এবং আমাদের সবার জন্য বাংলা থিয়েটারের মুকুটে আরও সব পালক যোগ করতে থাকবেন।